নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের দ্বিতীয় অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর ও লালন সৌরভ মণ্ডল, বুবাই শিশুশিল্পী দ্রবীণ দে, ইন্দ্রজিৎ সান্যাল অনিরুদ্ধ মাসিদ, সৌমাভ হিমাংশু বর্মন, গুরুচরণ পাত্র কোরক ভট্টাচার্য, জ্যাক দেবানিক দাস, নমিতা দেবী পুষ্পিতা হালদার, সুমন সৌভিক দাস, সূর্যকান্তবাবু সুরাজ দে, চন্দ্রকান্তবাবু সজল রায়, সীতাপতি লোকনাথ চ্যাটার্জি, আবহ সঙ্গীত সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। যে সমস্ত শ্রোতারা এখনো পর্যন্ত এই গল্পের প্রথম অংশ শুনে উঠতে পারেননি, তাদের জন্য প্রথম অংশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের দ্বিতীয় ও অন্তিম অংশ। গত সপ্তাহে আপনারা শুনেছেন একদিন সকালে গোয়েন্দা ইন্দ্রজিৎ সান্যালের বাড়িতে বছর 60 এক ভদ্রলোক এসে উপস্থিত হন। নাম গুরুচরণ পাত্র। ওনার কাছে নাকি অনেক দামি একটা ব্লু ডায়মন্ড রয়েছে, সেটি তিনি কাউকে বেচতে চান না। কিন্তু তার মনে হচ্ছে সেই ডায়মন্ডটি নাকি তার বাড়ি থেকে চুরি যেতে পারে। এই ভেবে ইন্দ্র ও সৌম তার বাড়িতে পৌঁছায়। বাড়ির প্রত্যেকের সাথে এই বিষয় নিয়ে কথা হয়। গুরুচরণবাবুর নাতি বুবাইয়ের কাছ থেকে একটা নতুন তথ্য পাওয়া যায় যে বেশ কিছুদিন ধরে একজন গুন্ডা প্রকৃতির লোক এসে ওই ডায়মন্ডের জন্য গুরুচরণবাবুকে শাসিয়ে যাচ্ছে। ওই দিন রাতে হঠাৎই সৌম জানলার বাইরে একটা নীল রঙের আভা দেখতে পায়। সেই আলোর পিছু ধাওয়া করতে করতে সে রাস্তায় চলে আসে এবং তারপর থেকেই গুরুচরণবাবু নিরুদ্দেশ। তারপর সেদিন বিকেলে বাগানে হাঁটতে হাঁটতে ইন্দ্র ও সূর্যকান্ত বাবুর মধ্যে ওই সিগারেট খাওয়ার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। সূর্যকান্ত বাবু বললেন, কেউ নয় ইন্দ্রজিৎ বাবু, আমি ছাড়া এ বাড়িতে স্মোক কেউ করে না। জ্যাকও ঘরে সিগারেট খায় না, বাইরে হয়তো খেতে পারে। আর তাছাড়া বাগানে দাঁড়িয়ে আমি কোনো দিন ধূমপান করেছি বলে তো আমার মনে পড়ে না। তারপর একটু চুপ থেকে বুবাইয়ের উদ্দেশ্যে বললেন, বুবাই, ওনাদের গ্রামটা দেখিয়ে আনো, যাও। এত কম বয়সে এত সুন্দর একটা গাইডের দায়িত্ব পেয়ে বুবাই বিজ্ঞের হাসি হাসল। নিষ্পাপ ছেলেটার মুখটা দেখে সবারই মায়া হচ্ছিল। আর হয়তো কিছুদিন পর জানতে পারবে তার দাদু পৃথিবীতে নেই। বিকেল তখন 5টা। ইন্দ্র ও সৌম বুবাইয়ের সাথে ঘুরে ঘুরে লাল মাটির গ্রাম দেখছে। খানিকটা আগে যে রোদটা কাঁচা সোনার মতো ছিল, তাতে মুহূর্তের মধ্যে পশ্চিম আকাশের ঢাল বেয়ে রবি মামা পেছনে চলে যাওয়াতে রক্তের দাগ লেগে গেল। 5:30 কখন বেজে গেছে কেউ খেয়ালই করেনি। বুবাই বলল, চলো এবার তোমাদের কালী মন্দিরটা দেখিয়ে আনি। ইন্দ্র ও সৌম চলল বুবাইয়ের পেছন পেছন। বেশ কিছুটা চলার পর বুবাই একটা একতলা মন্দিরের সামনে এনে দাঁড় করালো। মন্দিরে ঢুকতেই সবার মনে যেন একটা শিহরণ খেলে গেল। বাইরের তুলনায় মন্দিরের মেঝেটা একটু বেশি পরিষ্কার। একপাশে একটা কালো কালী মূর্তি অন্ধকারে ভয় দেখাচ্ছে। যেখানে বিগ্রহ রয়েছে তার পাশে একটা সরু গলি। মন্দিরের ভেতর থেকে একটা সুন্দর ফুলের গন্ধ ভেসে আসছে। এই নির্জন মন্দিরে কাউকে খুন করে ফেলে রেখে গেলে কেউ হয়তো টেরও পাবে না। মন্দিরের এক কোণে দেখা গেল একটা মাদুর, বালিশ আর মশারি। বুবাইয়ের ভয় ডর নেই। সে ওই সরু গলিটা দিয়ে যেতে যেতে বলল, দেখবে এসো, এদিকে একটা শিবের পাথর আছে। শিবরাত্রির দিন মায়েরা জল ঢালে। ইন্দ্ররাও সেই সংকীর্ণ গলিটার মধ্যে দিয়ে ঢুকে পড়ল। হঠাৎ বুবাই ছুটে এসে সৌমর গায়ে ঝাঁপিয়ে পড়ল, যেন কিছু একটা দেখে ও খুব ভয় পেয়ে গেছে। ইন্দ্র এগিয়ে এলো, পেছনে সৌম ও বুবাই। গিয়ে যা দেখলো তাতে ইন্দ্র ও সৌমর চক্ষু স্থির। একটা লাশ।
বুবাই বলে উঠল, দাদুর কাছে এসেছিল এই লোকটা। সৌম্য চমকে উঠল। দেখা গেল ইন্দ্র কিছু ক্লু খুঁজছে। লাশটার পাশে হাঁটু গেড়ে বসে ইন্দ্র বলল, কোনো ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। মাথার বাঁ দিকের ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। সৌম্য বলল, খুনি যদি ভারী কিছু দিয়ে আঘাত করে তবে সেটা কোথায় গেল? উনি কি এতই বোকা যে সেটা ফেলে দিয়ে যাবে? লাশটার দিকে তাকিয়ে দেখ, রায়গড় মর্টিস শুরু হয়েছে। তার মানে অনেক আগেই লোকটা খুন হয়েছে। লাশটার চারপাশে স্যাঁতস্যাঁতে মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। লাশটার কাছে শটান শুয়ে ইন্দ্র যা করলো তা কিছুই সৌম্যর মাথায় ঢুকলো না। ও প্রথমে মন্দিরের মেঝেতে বসে পড়ল। তারপর যেসব জায়গায় লাশটার রক্ত পড়েছিল সেই সব জায়গাগুলোয় নাক দিয়ে কিছু একটা শুঁকতে লাগলো। তারপর পকেট থেকে রুমাল বার করে লাশের বাঁ পায়ের বুড়ো আঙুলটা ধরে অনেকক্ষণ পর্যবেক্ষণ করলো। লাশের পকেট থেকে একটা চার্ম সিগারেটের প্যাকেট ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তারপর লাশটার খয়েরি রঙের জামাটা রুমালের হাতে জড়িয়ে ইন্দ্র অনেকক্ষণ ধরে টিপে টিপে কি যে দেখলো তা ওই জানে। হঠাৎ সৌম্য পেছন ফিরে দেখে বুবাই নেই। কোথায় গেল? বুবাই, বুবাই, তুমি কোথায়? দূর থেকে বুবাইয়ের গলা শোনা গেল। দেখা গেল ওর সঙ্গে ছুটতে ছুটতে আসছেন সূর্যকান্তবাবু, চন্দ্রকান্তবাবু ও জ্যাক। কাছে এসে লাশটাকে দেখে সূর্যকান্তবাবু অবাক হয়ে বললেন, এ কি, এ তো সুমন বাবু। আপনি একে চেনেন নাকি? হ্যাঁ, অফকোর্স চিনি। সুমন বাবু তো প্রায়ই বাবার সঙ্গে দেখা করতে আসতেন। দেখা গেল ইন্দ্র মন্দিরের দেওয়ালে একটা ছোট্ট খুপড়ি দিয়ে কি যেন একটা লক্ষ্য করছে। খুপড়িটার বাইরে একটা চোখ। ইন্দ্র ততক্ষণে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। বাকিরাও পেছন পেছন বেরিয়ে এলো। দেখা গেল সীতাপতিবাবু কিছু না জানার ভান করেই চলে যাচ্ছে। ইন্দ্রর ইশারায় অবশ্য কেউ তাকে বাধা দিল না। চন্দ্রকান্তবাবু পুলিশে খবর দিয়ে দিলেন। চারপাশে তখন অনেক লোক জমে গেছে। দূরে দিগন্ত রেখার কাছে সূর্যদেব সম্পূর্ণরূপে অস্ত যাওয়ার পরও তার কিরণ তীক্ষ্ণ ইস্পাত ফলার মতন চারদিকে বিচ্ছুরিত হচ্ছে। পুলিশ আসার আগেই সবাই বাড়ি ফিরে এলো। সন্ধে তখন 7:30। ইন্দ্র সূর্যকান্ত বাবুকে ডেকে বললেন, আচ্ছা বলছি, একবার সীতাপতি বাবুর বাড়ি যাওয়া যায় না? অবশ্যই, কিন্তু এখন যাবেন? হ্যাঁ, ইমিডিয়েটলি। ওনার সঙ্গে একটু কথা বলা দরকার। কাল আকাশে মেঘ ছিল, কিন্তু আজ জ্যোৎস্না ভেঙে পড়েছে সর্বত্র। অজস্র নক্ষত্রমালা জেগে আছে আকাশে। পাশের বিলের ঢেউয়ের মাথায় 10-12টা চন্দ্রকলা নাচছে। আকাশের চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো ভয়ে থতমত খাওয়া শিশু। সূর্যকান্ত বাবুর সঙ্গে ইন্দ্ররা এগিয়ে চলেছে। কিছু দূর হাঁটার পর এসে থামলেন একটা টালির চালের বাড়ির সামনে। দরজায় কড়া নাড়তে বেশ কিছুক্ষণ পর এসে দরজা খুললেন সীতাপতিবাবু। ঘরটার ভেতরে 2টো রুম। বেতের মোড়াতে 3 জন বসল। সীতাপতিবাবু দাঁড়িয়ে রইলেন। ইন্দ্র কোনো রকম ভনিতা না করে সোজা প্রশ্নে চলে গেল, মন্দিরে আজ যে সুমনবাবু খুন হয়েছেন তাকে আপনি চিনতেন? না, একদম না। বললেন সীতাপতি। আচ্ছা বেশ। মন্দিরে দেখলাম বালিশ আর মশারি রয়েছে, ওখানে কেউ ঘুমায় নাকি? ঠিকই ধরেছেন, আমি মাঝে মাঝে শুই। মন্দিরের মেঝেটা বেশ ঠান্ডা, আর যা গরম পড়েছে। কাল রাতেও তো শুয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে কি হলো? এমন সময় পাশের ঘর থেকে এক বয়স্ক মহিলার গলার স্বর শোনা গেল। রাত বিরেতে কে এসেছে রে শীতে? সূর্যবাবুর এসেছেন পিসিমা। ইতিমধ্যে সৌম্য পর্দার আড়াল দিয়ে দেখতে পেল পাশের ঘরের খাটে একজন বয়স্ক মহিলা শুয়ে রয়েছেন। সুমনবাবু খুন হয়েছেন আপনি কখন জানতে পারলেন? দেখুন, উনি যে খুন হয়েছেন কি মারা গেছেন তাতে আমার কি,
এরকম অচেনা বহু লোক পৃথিবীতে মারা যাচ্ছে। সুমনবাবু আপনাদের গ্রামেই খুন হয়েছে। লাশটা পাওয়া গেছে মন্দিরে, যেখানে আপনি রাত্রে ঘুমান। এ ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্ট না থাকলেও পুলিশ কিন্তু আপনাকে নিয়ে ইন্টারেস্টেড। যাই হোক, আমি আপনাকে জেরা করতে আসি, তবে আমার কাছে সত্যিটা বলতে পারতেন। দুটো খুন হয়ে গেছে আপনাদের গ্রামে, একজনের লাশ এখনো বেপাত্তা। পুলিশের জেরার সামনে একটু ভেবেচিন্তে গুছিয়ে কথা বলবেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু, আপনার মূল্যবান উপদেশের জন্য। আর আমাকেই যদি খুনি ভাবেন, তাহলে তার উপযুক্ত মোটিভ খুঁজতে হবে আপনাদের। আমার বাড়ি সার্চ করতে পারেন। নো থ্যাঙ্কস, এত রাতে আপনার পিসিমাকে বিরক্ত করবার মতো অতটা খারাপ লোক আমরা নই। আজ তাহলে উঠি। সীতাপতিবাবু পেন্সিল টর্চের আলো দেখিয়ে সবাইকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। ইন্দ্র ভুরু কুচকে কি যেন একটা চিন্তা করছে। আসার সময় ইন্দ্র শেষ কথাগুলো শুনে সৌম্য হাঁ হয়ে গেছিল। অবশ্য এর আগেও সৌম্য সাসপেন্সের চরম মুহূর্তে এ ধরনের অপ্রাসঙ্গিক কথা ইন্দ্রর মুখ থেকে বলতে শুনেছে। আজ আপনার ডাক নামটা বড় মিষ্টি, শীতে। সীতাপতি থেকে শীতে, ওটা কি আপনার পিসিমার দেওয়া নাম? সীতাপতিবাবু অবাক ও বিস্ময় হয়ে হ্যাঁ বললেন। সূর্যকান্তবাবু এমনিতেই কম কথা বলেন, এতক্ষণ একটিও কথা বলেননি। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু অনুসন্ধান করতে পারলেন? পারলাম সূর্যকান্তবাবু, আর সেই সঙ্গে কিছু দেখলামও। এখন শুধু অপেক্ষার পালা। চুরি হওয়া হিরেটার হদিশ পেতে হবে। গুরুচরণ বাবুর মেইন গেটের সামনে যখন সবাই পৌঁছালো, তখন ঘড়ি বলছে সময় ঠিক রাত 9টা। লোডশেডিং হয়ে গেছে। অদূরেই নজরে পড়ল একটা ছায়ামূর্তি। পুকুর পাড়ে বসে রয়েছে, মুখের সিগারেটটা লাল অঙ্গারের মতো জ্বলছে। সমুদ্র সূর্যকান্তবাবুর সাথে বাড়ি যা, আমি একটু পরে আসছি। ইন্দ্র ছায়ামূর্তির দিকে এগিয়ে গেল। সৌম্য সূর্যকান্ত বাবুকে নিয়ে আবঝা অন্ধকারে মেইন গেটে প্রবেশ করলো। এখানে বসে কি করছেন জ্যাক? জ্যাক একটু চমকে গিয়ে বলে, ও ইন্দ্রজিৎ বাবু, আপনি বসুন না। দেখুন না, লোডশেডিং এর যা বাহার, গরমে বদ্ধ ঘরে থেকে কি করব বলুন তো। আচ্ছা জ্যাক, আপনাকে একটা প্রশ্ন করি। কাল বিকেলে আমরা যখন কলকাতা থেকে এলাম, তখন সবাই ছিল, শুধু চন্দ্রকান্তবাবু ছিলেন না। ওই সময় উনি কোথায় যেতে পারেন? আপনার কি ধারণা? হয়তো বুবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিল। গাড়ি চালিয়ে যে টাকা আপনি মাইনে পান, তাতে আপনার সংসার চলে? দেখুন, 5,000 মতো টাকা পেলে 5,000-এর মতো সংসার চালাবো, আর 50,000-এর মতো টাকা পেলে 50,000 টাকার মতো সংসার চালাবো। এ বাজারে বেশি কে না চায় বলুন? একেবারে 50,000 টাকা পেতে গেলে অনেক খাটখড় পড়াতে হয়, সেটা আপনিও ভালো করে জানেন। সিগারেট নেবেন ইন্দ্রজিৎ বাবু? নো থ্যাঙ্কস, আমি চামচ খাই না। আচ্ছা জ্যাক, আপনি সুমন বাবুকে চিনতেন? না, সেরকম কিছু জানতে পারা গেল না জ্যাকের কাছ থেকে। না। পরদিন সকালে ব্রেকফাস্ট করতে করতে চন্দ্রকান্তবাবু বললেন যে কাল রাতে ভয়ঙ্কর কিছু একটা ঘটেনি। সবাই তখন ডাইনিং রুমে বসে। ইন্দ্র বলল, চন্দ্রকান্তবাবু, আপনি বলছেন বুবাইকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় সাইকেল নিয়ে গিয়েছিলেন, আর রাস্তায় কোথাও নামেননি। বললাম তো না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? হঠাৎ বুবাই বলে উঠল, কাকু, তুমি একবার পানের দোকানে নেমেছিলে না? থ্যাংক ইউ বুবাই। ও হ্যাঁ, একবার নেমেছিলাম বটে। বাবার জন্য পান কিনতে নেমেছিলাম। বাবা প্রচুর পান খেত। পানের দোকানটা কোথায়? বাস স্ট্যান্ডের কাছে, হরির পান স্টল। হ্যাঁ, হরির পান স্টল। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কি আমাদের কথায় বিশ্বাস করছেন না? কিছু মনে করবেন না, এটা অপ্রিয় হলেও সত্যি কথা যে স্বয়ং গুরুচরণ বাবু আপনাদের বিশ্বাস করতেন না। সকাল 10টা নাগাদ ইন্দ্র গুরুচরণ বাবুর ঘরটা একটু দেখতে ঢুকলো, সঙ্গে সৌম্য, বুবাই ও চন্দ্রকান্ত বাবু। পরে অবশ্য নমিতা দেবীও এসেছিলেন। মাঝারি সাইজের রুম, এক কোণে একটা লোহার টেবিলের ওপর 2-3টে ফাইল, ওপরে মিহি ধুলো জমেছে তার। টেবিলের সামনে একটা মরচে ধরা টিনের চেয়ার,
ঠিক উল্টো দিকে আর একটা ওভাল শেপের টেবিলের ওপর এক গাদা ম্যাগাজিন ছড়ানো। তাছাড়া রয়েছে পরিষ্কার বেড কভার পাতা ছোট একটা খাট, দুটো আলনা আর একটা টেবিল বইয়ের স্তূপ। একটা ছোট্ট ঘুড়ি আলনার মাথায়, হয়তো সেটা বুবাইয়ের। একটা লোহার সিন্দুক রয়েছে আর দেওয়ালের গায়ে কাঁচের আলমারির ভেতর নানা রকম মাটির জিনিস সাজানো। বুবাই বলল ওসব সুন্দর মাটির ফলগুলো নাকি গুরুচরণ বাবুর নিজের হাতে বানানো। একসময় কুমোরটুলির এক মৃৎশিল্পীর সঙ্গে ওনার খুব বন্ধুত্ব ছিল। ইন্দ্র বলল, এই সিন্দুকের মধ্যেই ছিল ব্লু ডায়মন্ড, তাই না চন্দ্রকান্ত বাবু? হয়তো, আর এই বিষয়ে দাদা ভালো বলতে পারে। হঠাৎ বুবাই বলে উঠল, হ্যাঁ দাদু সেদিন এখান থেকে ফিরে বার করে দেখাচ্ছিল লোকটাকে। সুমন বাবুকে? জিজ্ঞাসা করে সৌম। হ্যাঁ। একটু দম নিয়ে বুবাই আবার বলতে শুরু করলো, দাদু কবে আসবে বলো তো? আমাকে বলেছিল একটা মাটির পেয়ারা বানিয়ে রং করে দেবে। আমাদের বাগানের বুলবুলিটা না পেয়ারা গুলো সব খেয়ে নষ্ট করে দেয়। আমি বুলবুলিটাকে মাটির পেয়ারা দিয়ে ঠকাবো। দাদু খুব খারাপ, আমাকে না জানিয়েই চলে গেল। ও ডিটেকটিভ কাকু, তুমি কি পেয়ারা বানাতে জানো? নিষ্পাপ শিশুর মতো সরল কথাবার্তা শুনে সৌম্যর চোখটা নিজের অজান্তেই ঝলঝলিয়ে ওঠে। নমিতা দেবী মুখে আঁচল চাপা দিয়ে কান্না ঢাকতে ঢাকতে পাশের ঘরে চলে যায়। ছোট্ট শিশুটার প্রশ্নের উত্তরে ইন্দ্র চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রায় 8 মিনিট নিস্তব্ধতার পরে ইন্দ্র চন্দ্রকান্ত বাবুকে প্রশ্ন করল, আপনাদের চাষবাস আছে নাকি? হ্যাঁ, অল্প হলেও জমি আছে, ধান চাষ হয়। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ, বারান্দার কাছে দেখলাম একটা মই আর লাঙল। ঠিকই দেখেছেন, তবে আজকাল লাঙল খুব একটা কাজে লাগে না, ট্রাক্টরে চাষ হয় তো। বিকেলে ইন্দ্র একাই বাস স্ট্যান্ডে গেল। হরির পানের স্টল ছাড়া অন্য কোথাও যে যাবে না সেইটুকু বুঝতে বাকি ছিল না। ইন্দ্র মনে যে কি চলছে তার সবই ঘোলাটে সৌম্যর কাছে। সৌম্যর বারবার মনে হচ্ছিল ব্লু ডায়মন্ড আদৌ আছে কিনা। সেদিন রাতের নীলচে ঝিলিক তো অন্য কিছুরও হতে পারে। আজকাল অনেক কিছুরই লেজার লাইট বেরিয়েছে বাজারে, তা দিয়ে তো লোককে দূর থেকেই বোকা বানানো যায়। আবার পর মুহূর্তে সৌম্যর মনে হলো বুবাই তার দাদুকে ব্লু ডায়মন্ড সুমন বাবুকে দেখাতে দেখেছে। বুবাইয়ের সঙ্গে তার গল্প করতে ভালোই লাগছিল। বিকেল থেকেই মেঘ করেছিল, সন্ধ্যের আগেই বৃষ্টি নামলো। ইন্দ্র যখন ফিরল সে তখন পুরোপুরি ভিজে গেছে। বৃষ্টি থামলো 8:30 নাগাদ। একটানা লোডশেডিংয়ে বিরক্তিকর হয়ে উঠছিল সবার জন্য। আজ খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হলো। আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি শুয়েও পড়েছে। 9:30 নাগাদ নমিতা দেবী সৌম্যদের ঘরে বুবাইয়ের খোঁজ করতে এলেন। বুবাই তখনও সৌম্যদের সাথে গল্পে মত্ত। নমিতা দেবী বললেন, বুবাই আমরা শুতে যাচ্ছি, কিছুক্ষণ বাদে চলে এসো, ওনারাও ঘুমাবেন তো। 10টা নাগাদ বুবাই চলে যেতে ইন্দ্র ও সৌম্য শুয়ে পড়ল। রাতে সৌম্যর এতটাই গভীর ঘুম হয়েছিল যে সারা রাত যে বৃষ্টি হয়েছে তা সে টেরও পায়নি। সকালে চা খাবার পরে সৌম্য ও ইন্দ্র বারান্দা দিয়ে বাইরে আসছিল। ইন্দ্র হঠাৎ থমকে দাঁড়ালো দেওয়ালে বড় পেরেকে লাগানো মইটার দিকে তাকিয়ে। ইন্দ্র কি দেখছে এত তন্ময় হয়ে? কাল তো মইটা এখানেই ছিল। সকাল থেকে বুবাইয়ের পাত্তা পাওয়া যায়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রামের সময় বুবাই সৌম্যদের ঘরে ঢুকলো। বুবাই সৌম্যকে বলল, তুমি নিশ্চয়ই গোয়েন্দা নও? না, ওই যে ইন্দ্রদা, ওই হলো গোয়েন্দা। আমি জানতাম। কি করে জানলে? গোয়েন্দারা মিথ্যে কথা বলে না তো। তুমি সেদিন কেন বললে দাদু বেড়াতে গেছে? তবে তোমার দাদু কোথায় গেছে? বলা বারণ। কে নিষেধ করলো? কেন? কাল রাতে যখন তোমার ঘর থেকে বেরিয়ে শুতে যাচ্ছিলাম তখন তো দাদু আমাকে ডাকলো আর বলল,
আমি তো লুকায়ে আছি দাদু ভাই। তারপর কি বুবাই মশাই? ইন্দ্রর কৌতূহল দ্বিগুণ বেড়ে গেছে। না, দাদু আমাকে বলতে বারণ করেছে। গোয়েন্দাকে সব কথা বলতে হয়, তাতে তোমার দাদু রাগ করবেন না। তবু আমি বলবো না, আমি কাউকে বলিনি। আচ্ছা বেশ, এটা তো বলো তোমার দাদু কি পরে এসেছিলেন? সাদা কাপড় জড়ানো ছিল সারা গায়ে, ঠাকুমার ঝুলি শাকচুন্নির মতন, শুধু মুখটা দেখা যাচ্ছিল। দাদু লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, বলল। কারণ আছে দাদু ভাই। ইন্দ্র আর কোনো প্রশ্ন করেনি। এইটুকু একটা ছেলে যে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তা সত্যিই ভাবা যায় না। বুবাই তাহলে কাকে দেখেছিল রাতে? লালন নয় তো? লালনের মুখের সঙ্গে কিন্তু গুরুচরণ বাবুর মুখের অদ্ভুত একটা মিল রয়েছে, কিন্তু লালন তো রাতে একা এখানে থাকে না। এরপর আরো 15 মিনিট গল্প করার পর উঠে গেল। সৌম্য ইন্দ্রকে বলল, আচ্ছা ইন্দ্রদা, লালন নয় তো? আমিও তাই ভাবছি রে শোন, কিন্তু লালনকে যদি বাইরে থেকে আসতে হয় তাহলে মেইন গেট দিয়ে বা পাঁচিল টপকে ঢুকতে হবে। মেইন গেট তো বন্ধ, এখন পাঁচিল টপকে বুড়ো মানুষটা আসবে এমনটা ভাবাও মুশকিল। তবে তবে আমি ভাবছি বুবাই আরো কিছু জানে। এই রহস্যের পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর বুদ্ধি, আর তাকে ঘিরে রহস্য, ভয়ঙ্কর রহস্য। পরদিন সকালে রহস্য, রহস্য আর রহস্য। আপনি কি এর মধ্যেও রহস্য খুঁজে পেলেন ইন্দ্রজিৎ বাবু? সূর্যকান্ত বাবু স্ত্রী নমিতা দেবীকে এই প্রথম এত উত্তেজিত হতে দেখা গেল। অবশ্য এই কদিন যা ঝড়ঝাপটা গেছে তাতে ওনার মানসিক অবস্থাও মোটেই ভালো নয়। পাশে সূর্যকান্ত বাবু চুপ করেছিলেন। ইন্দ্র বলল, হ্যাঁ, রহস্য আছে। বুবাই কাল রাতে 10টা নাগাদ আমার ঘর থেকে বেরিয়েছিল, আর আপনি বলছেন আপনার ঘরে এসেছে 10:30 নাগাদ। দোতলা থেকে একতলা নামতে কি আধ ঘন্টা সময় লাগে নমিতা দেবী? তবে কাইন্ডলি এ ব্যাপারে বুবাইকে কিছু বলবেন না বা বকাঝকাও করবেন না। রাতে আজকে শুতে শুতে সৌম্যদের 10:30 হয়ে গেছিল। সৌম্য শুয়ে শুয়ে ভাবছে একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো। রহস্য আর চিন্তাগুলো ধারালো ব্লেড হয়ে কাটাকুটি খেলছে তার মনে। কিন্তু সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে এলো। শুক্লাপক্ষের রাত, পশ্চিম আকাশে চন্দ্রকলা, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে গুরুচরণ বাবুর বাগানটা। 4-5টা দেবদারু গাছের মাথার ওপর পরিবেশটা এক অপার্থিব জলছবির মতো দেখাচ্ছে। কিন্তু এই আলোকময় জ্যোৎস্নাতে কে যেন গুরুচরণ বাবুর বাগানে হেঁটে চলেছে নিঃশব্দে। নিশীথের এই রহস্যময় আগন্তুক ধীরে ধীরে এগিয়ে এলো সূর্যকান্ত বাবুর দরজার দিকে। দরজায় ছোট্ট দুটো টোকা মারল। ততক্ষণে সৌম্যর ঘুম ভেঙে গেছে। ঘড়িতে দেখলো 12টা বাজে। সূর্যকান্ত বাবুর ঘর থেকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। ইন্দ্র মনে হয় ঘুমিয়েই রয়েছে। সৌম্য ছোট্ট করে ডাক দিল, ইন্দ্রদা, ও ইন্দ্রদা। ইন্দ্র চোখ না খুলেই বলল, জেগে আছি। সৌম্য দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বারান্দার রেলিংয়ে মুখ বাড়িয়ে দেখলো সূর্যকান্ত বাবুর ঘর থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। তার মানে এত রাতেও কেউ ঘুমোয়নি। স্পষ্ট একটা আলোচনার আওয়াজ আসছে। সূর্যকান্ত বাবু, চন্দ্রকান্ত বাবু ও নমিতা দেবীর গলার আওয়াজ আসছে। জ্যাক পাশের ঘরে নাক ডাকছে। সকালে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে ছিল। এমন সময় লালন এলো। ওর কাছ থেকে পাওয়া গেল এক নতুন খবর। কাল রাতে 9টা নাগাদ লালন যখন বাড়ি যাচ্ছিল তখন বাগানে তখন ও সাদা কাপড়ে মুখ ঢাকা কাউকে একটা দেখিয়েছিল। এ কথা শোনার পর ইন্দ্র প্রশ্ন করল, কাল রাতে মেইন গেটটা কখন বন্ধ করেছিলেন? চন্দ্রকান্ত বাবু উত্তর দিলেন, কাল 10টা নাগাদ মেইন গেট তালা দিয়ে আসি আমি। হঠাৎ সূর্যকান্ত বাবু বললেন, ইন্দ্রজিৎ বাবু, একটা কথা বলবো, কিছু মনে করবেন না। আপনাদের তো এখানে নিশ্চয়ই বেশ কষ্ট হচ্ছে। আপনারা ব্যস্ত মানুষ, চাইলে কলকাতা ফিরে যেতে পারেন।
এখানে পুলিশ তো তাদের কাজ করছে। এখন হিরে পান কি না পান তাতে তো বাবা আর পৃথিবীতে ফিরে আসবে না, তাই না? অবশ্যই সূর্যকান্ত বাবু, আমার একটা কাজ এখনো বাকি আছে, সেটা করতে পারলে অবশ্যই ফিরব, কিন্তু তার আগে নয়, আপনি বললেও নয়। জোঁকের মুখে নুন দেওয়ার মতোই ঝিমিয়ে পড়লেন সূর্যকান্তবাবু। নমিতা দেবীও কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন। সকাল 10টা নাগাদ সৌম্য ও ইন্দ্র পুকুর পাড়ে বড় বটগাছটার নিচে বসেছিল। সঙ্গে ছিল বুবাই। ইন্দ্র পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে বুবাইয়ের হাতে দিয়ে বলল, তুমি ক্যাডবেরি খুব ভালোবাসো তাই না বুবাই? খুব, আমাকে দাদু প্রায় এনে দেয়। তোমার দাদু সেদিন রাতে সত্যি এসেছিল? তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ তো বলছি। তাহলে বলবে না তোমার দাদু তোমাকে কি বলেছিল? আমি তো গোয়েন্দা, গোয়েন্দাকে না বললে চোর ধরা পড়বে কি করে? তোমার দাদুর হিরে যে চুরি করেছে তাকে তুমি শাস্তি দিতে চাও না? আচ্ছা, তোমরা কিন্তু কাউকে কিছু বলবে না। সেদিন রাতে আমাকে দাদু বলল যে বাইরের মেইন গেটটা তালা মারা, আমি যাব কি করে? তুমি কোথায় যাবে? বললাম না দাদু ভাই, আমি লুকোয় আছি। এখন তাহলে এলে কেন? শুধু তোমার জন্য বুবাই। তোমায় বলেছিলাম না আমাদের বাগানে পেয়ারাগুলো সব নষ্ট করে দিচ্ছে বুলবুলিটো। ওকে এই মাটির পেয়ারাটো দিয়ে ঠকাতে হবে। এটো দিতেই তো এলাম। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগছে না দাদু ভাই। বাহ, খুব মজা হবে। তাহলে দাদু ভাই আমার একটা কাজ করিয়ে দিতে হবে। মেইন গেটের চাবিটা এনে তালা খুলে আমাকে বাইরে যেতে দিয়ে চাবিটা আবার লাগিয়ে যেখানে ছিল সেখানে রেখে দিতে হবে। পারবে? পারবো। একটু দম নিয়ে বুবাই আবার বলতে শুরু করলো, তারপর দাদু বারান্দা থেকে একটা মই বার করে আনলো। আমি দাদুকে বুলবুলিটার বাসা দেখিয়ে দিলাম। দাদু মইতে উঠতে পারবে না বলে আমি উঠে মাটির পেয়ারাটা গুলগুলিতে রেখে দিলাম। দাদু মইটা যেখানে ছিল সেখানে রেখে আসার পর আমি মেন গেটের চাবিটা এনে দাদুকে যেতে দিলাম। তারপর চাবিটা রেখে মার কাছে শুয়ে পড়লাম। বুবাই, রাতে সাদা কাপড়ে মুখ ঢাকা তোমার দাদুকে দেখে তোমার ভয় করলো না? দাদুকে দেখে আবার ভয় কিসের? দাদু খুব গম্ভীর হয়ে কথা বলছিল। হয়তো ঠান্ডা লেগে গলা ধরে গেছে। তাহলে বুবাই ওই দুষ্টু বুলবুলিটাকে ঠকাতে পারলে? এই বলে ইন্দ্র সৌম্যর দিকে তাকিয়ে মুচকি হাসলো। আচ্ছা বুবাই, লালনকে তোমার কেমন লাগে? খুব ভালো। আমি তো ওকে ছোট দাদু বলে ডাকি। আমাকে খুব ভালোবাসে। ওর আমার মতন একটা নাতি ছিল, ওকে ছেড়ে চলে গেছে। ওর নাতি সব। ঠিক তখনই নমিতা দেবী বুবাইকে স্নান করার জন্য ডেকে নিয়ে গেল। একটু চুপ করে থেকে ইন্দ্র বলল, কিছু বুঝলে? তার মানে কি গুরুচরণ বাবু মারা যাননি? তাহলে সেদিন কার লাশ দেখেছিলি? তাই তো। আর চশমাটাই বা ওখানে পড়েছিল কেন? উনি যে কে সেটা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি ইন্দ্রদা? চোরকে সেটাও আন্দাজ করতে পারছি, কিন্তু এখন হিরেটা কোথায়? সেদিন রাতে সৌম্যর কেন জানি ভালো ঘুম হলো না। সেই জন্য পরদিন দুপুরে ঘুম এসে গেল তাড়াতাড়ি। ঘুম ভাঙল 3:30 সময়। গ্রীষ্মের রোদ খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। ইন্দ্র আবার কোথায় চলে গেল এই সময়? সৌম্য বারান্দায় এসে মুখ বাড়িয়ে দেখল নিচে বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। তপ্ত বাতাসে মাটির গন্ধ আসছে। দুপুর রোদে পোড়া পাতার সুবাস যেন। নিচের বাগান থেকে ভেসে আসছে গঙ্গা ফড়িংয়ের ঝিমঝিম আওয়াজ। বাগান থেকেই বুবাইয়ের গলা শোনা যাচ্ছে। ও হেসে চেঁচিয়ে উঠল, এ মা, এত বড় ডিটেকটিভ ক্যাচই করতে পারে না। সৌম্য বাগানে এলো।
দেখা গেল বাড়ির পেছনের দিকের দেওয়ালটায় যেখানে বুলবুলি পাখির বাসা আছে সেখানে মই লাগানো। মইয়ের ওপর বুবাই, নিচে ইন্দ্র। শক্ত মাটির ওপর পড়ে কত সুন্দর পেয়ারাটা ভেঙে গেছে। ইন্দ্র হাসতে হাসতে বলল, তোমার মতো কি ক্যাচ ধরতে পারি? অত জোরে ফেললে পেয়ারাটা ধরবো কি করে? চলো তাড়াতাড়ি মইটা রেখে আসি, তোমার বাবা উঠে পড়তে পারেন। ইন্দ্রকে কোনো বাচ্চার সাথে হাসি তামাশা করতে সৌম্য এই প্রথম দেখল। বিকেলে ইন্দ্র সূর্যকান্ত বাবুকে বলল, আর আপনাদের বিরক্ত করব না, আজ বিকেলেই চলে যাব আমরা, আমাদের অসমাপ্ত কাজটা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্দ্রজিৎ বাবু, কিন্তু বাবা ও হীরের রহস্যটা কিন্তু থেকেই গেল। তা যা বলেছেন, তবে আপনি ভালো করেই জানেন গুরুচরণ বাবু আর সুমন বাবু কি করে মারা গেছেন, আর এই পারিবারিক ব্যাপারে আমি আর নাক গলাতে চাই না। ইন্দ্র কথাগুলো ধারালো ছুরির ফলার মতো সূর্যকান্ত বাবুর কানে ঢুকলো। মুহূর্তের মধ্যে উনি চুপসে গেলেন। ইন্দ্র আবার বলল, তবে আমার প্রয়োজন আপনাদের এখনো ফুরোয়নি। প্রয়োজন ফুরিয়ে যায়নি মানে? পুরো কেসটা শুনলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে সমু। সৌম্যরা তখন বোলপুর স্টেশন থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে কলকাতা ফিরছে। 7টার কাছাকাছি বেজে গেছে। মেঘের জন্য ট্রেনের জানলা দিয়ে চাঁদ আকাশে দেখা যাচ্ছে না। বাতাসে দাপট নেই এবং নক্ষত্ররাও নজরে আসছে না। ট্রেনের গতিময়তায় বাতাস সরাসরি সৌম্যদের মুখের ওপর ঝাপটা মেরে চলেছে। ইন্দ্র বলতে শুরু করলো, সেই রাতে আসলে কি ঘটেছিল তবে শোন। আমরা সেই দিনই গুরুচরণ বাবুর বাড়িতে পৌঁছেছি। ওই সুমন লোকটা গুরুচরণ বাবুকে হুমকি দিত, বোবাই ঠিকই বলতো। সেই দিন রাতে সুমনই পাঁচিল টপকে গুরুচরণ বাবুর ঘরে ঢুকেছিল হিরে চুরির জন্য। ব্লু ডায়মন্ডটা নিয়ে পালাতে গেলে গুরুচরণ বাবু জেগে যান। উনি মেইন গেট খুলে বাইরে আসেন আর দেখেন সুমন পালাচ্ছে। কিন্তু সুমন বাগানের পাঁচিল টপকে আসার সময় বা যাওয়ার সময় তাড়াতাড়ি ছুটতে গিয়ে খুব জোরে পায়ে হোঁচট খেয়েছিল, তাই বেশি দূর ছুটতে পারেনি। গুরুচরণ বাবু ব্লু ডায়মন্ডটা ফেরত চান, আর তখন শুরু হয় কথা কাটাকাটি। আর গুরুচরণ বাবু নিজেকে সামলাতে না পেরে হাতের মস্ত বড় লাঠির বাটটা দিয়ে সুমনের মাথায় সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে সুমন মারা যায়। গুরুচরণ বাবু সুমনের কাছ থেকে ব্লু ডায়মন্ডটা কেড়ে নেন, আর সেই মুহূর্তে কি করবেন বুঝে উঠতে পারেন না। তারপর লাশটা মন্দিরে লুকিয়ে রাখা হয়। কিন্তু গুরুচরণ বাবুই যে খুনটা করেছে এ কথা কি করে এত জোর দিয়ে বলছে? ইন্দ্র দুঠোয়া ঝালমুড়ি কিনে আবার বলতে শুরু করলো, মন্দিরে যখন সুমন বাবুর লাশ দেখলাম তখন চারপাশে রক্ত পড়েছে। তখন ভাবলাম মাথা ফেটে যদি রক্ত পড়ে তাহলে অত জায়গা জুড়ে ছড়াবে কেন? তখন আমি রক্তের কাছে নাক নিয়ে গিয়ে দেখলাম একটু পানের গন্ধ। আসলে রক্তের সাথে পানের পিকও ছিল। গুরুচরণ বাবু প্রচুর পান খায়, ওর ছেলের মুখে শুনেছিস এবং দেখেছিস। তাছাড়া মৃত সুমনের জামাটা ছিল হালকা ভিজে। মন্দিরেই যদি হয় তবে জামা ভিজে থাকবে কেন? তখনই বুঝলাম খুনটা বাইরে হয়েছে, টিপ টিপ বৃষ্টির মধ্যে। আর তারপর লাশটাকে মন্দিরে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা ইন্দ্রদা, সুমন বাবু যে ডায়মন্ড চুরি করতে গিয়েছিল তা বুঝলে কেমন করে? খুব সিম্পল। 1 নম্বর পাঁচিলে কাদামাখা হাতের ছাপ, 2 নম্বর ছেঁড়া এক পাটি চপ্পল, আর 3 নম্বর চার্ম সিগারেট। তার মানে সুমন বাবু পাঁচিল টপকে ঢুকেছিল, বাগানে সিগারেট খেয়েছিল, তারপর চুরি করতে গুরুচরণ বাবুর ঘরে ঢুকেছিল। আর সেই জন্যই লাশের পকেট থেকে চার্মসের সিগারেটের প্যাকেট পাওয়া গিয়েছিল। লাশের বুড়ো আঙুলে ছিল রক্তের দাগ, কারণ ছুটে পালাতে গিয়ে বাগানে হোঁচট খেয়েছিলেন সুমন বাবু, আর তাই পালাতে গিয়ে এক পাটি চপ্পল বাগানে থেকে যায়। লাশের পায়েও লক্ষ্য করেছিলাম এক পাটি চপ্পল ছিল। ভেরি গুড সুমন। কিন্তু ইন্দ্রদা, গুরুচরণ বাবুর একার পক্ষে ওই বয়সে ওই লাশ তুলে নিয়ে গিয়ে মন্দিরে রেখে আসা কি সম্ভব? ওয়েট, এখনো বাকি আছে। ঘটনাচক্রে সেই রাতে সীতাপতি সুমনকে খুন হতে দেখে না। সীতাপতি গুরুচরণ বাবুকে শ্রদ্ধা করত, তাই কিভাবে গুরুচরণ বাবুকে বাঁচানো যেতে পারে সেই প্ল্যান করতে লাগলো। আর ঠিক তখন আমরা গুরুচরণ বাবুর ব্লু ডায়মন্ড রহস্যের সমাধান করতে পৌঁছে গেছি।
গুরুচরণ বাবু যে খুন করেছেন সেটা যাতে আমাদের মাথায় না আসে, সেই জন্য সীতাপতি ও গুরুচরণ বাবু শুরু করেন এক নতুন খুন। রাত তখন খুব গভীর, সবাই ঘুমোচ্ছে, এমনকি আমরাও। ওরা দুজনে মিলে লাশটাকে মন্দিরে লুকিয়ে রাখে। সীতাপতি বলেছিল, মনে আছে, যে ও সকালে মন্দিরে পুজো দিয়েছিল। মন্দিরে গেলে কি তার লাশ নজরে পড়তো না? আসলে ও মন্দিরে গিয়েছিল ঠিকই, কিন্তু জানতো লাশটা ওখানেই আছে। তারপর গুরুচরণ বাবু নকল রক্ত মেখে কাদামাখা রাস্তায় শুয়ে পড়ে, যাতে সবাই ভাবে যে গুরুচরণ বাবু খুন হয়েছে। আর সীতাপতি হিরেটা নিয়ে সোজা দোতলায় চলে আসে, তোর মুখে পেন্সিল টর্চের আলো মেরে তোকে জাগায়। ব্লু ডায়মন্ডটা ইচ্ছে করেই তোকে দেখায়, যাতে তুই ভাবিস যে কেউ হিরেটা চুরি করে পালাচ্ছে। তারপর তুই বাইরে আসিস, দেখিস মেইন গেট খোলা, আর মেইন গেটের বাইরে কাদামাখা রাস্তায় গুরুচরণ বাবুর লাশ। ওটা লাশ ছিল না রে সমু, ওটা ছিল গুরুচরণ বাবুর নিখুঁত অভিনয়। তারপর পেছন থেকে এসে তোকে অজ্ঞান করাটা সীতাপতির কাছে ছিল খুব সহজ ব্যাপার। তারপর সীতাপতি যখন ওর বাড়িতে ওই পেন্সিল টর্চটা দেখিয়ে আমাদের এগিয়ে দিচ্ছিল, তখন লক্ষ্য করেছিলাম টর্চের কাজটা ভাঙা। মনে আছে, গুরুচরণ বাবুর বাড়ির সিঁড়িতে একটা ভাঙা কাচের টুকরো পেয়েছিলাম, সেটা ওই টর্চের ভাঙা অংশ। সীতাপতি যে তোকে ওই রাতে পেন্সিল টর্চের আলো মেরে জাগিয়ে তুলতে দোতলায় গিয়েছিল, সেটার বুঝতে বাকি রইল না। দ্রুত নামবার সময় টর্চটা দেওয়ালে ধাক্কা খাওয়ায় ছোট কাঁচের টুকরোটা সিঁড়িতে পড়ে যায়। তোকে জাগানোর পেছনে একটাই কারণ ছিল, গুরুচরণ বাবু যে খুন হয়েছেন সেই গুজবটা সবার মধ্যে যাতে ছড়িয়ে দেওয়া যায়। কি সাংঘাতিক বুদ্ধি! এত অল্প সময়ের মধ্যে এত বুদ্ধি খাটানো, লাশ মন্দিরে সরানো, গুরুচরণ বাবুর নিখুঁত অভিনয় করা, আমাকে অজ্ঞান করার ম্যাটেরিয়াল জোগাড় করা, পুরো মাস্টার প্ল্যান তো এটা। ঠিক তাই, গুরুচরণ বাবু ভেবেছিলেন ওনার খুনের ঘটনা দেখে কদিন পরে আমরা কেটে পড়ব, আর তারপর উনি আবার ঘরে ফিরে এসে সব ঘটনা ছেলে ও বৌমাদের জানাবেন। তাহলে গুরুচরণ বাবুর লাশটার কাছে যে চশমাটা পড়েছিল সেটা, আর ওই খালি পায়ের ছাপগুলো? চশমাটা ডিটেকটিভকে ভাঁওতা দেওয়ার কায়দা মাত্র, আর খালি পায়ের ছাপগুলো সীতাপতি ও গুরুচরণ বাবু। গুরুচরণ বাবু সুমনকে ধরতে গিয়ে তাড়াহুড়োর বসে জুতো পরতে ভুলে গিয়েছিলেন, আর বামুন সীতাপতি সে তো চটিই পায় দেয় না। কিন্তু গুরুচরণ বাবু মারা যাওয়ার অভিনয় করলো মানলাম, কিন্তু এই কদিন পুলিশের চোখ এড়িয়ে তিনি কোথায় ছিলেন? সীতাপতি বাবুর বাড়িতে থাকলে নিশ্চয় সেদিন দেখতে পেতাম যেদিন আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম। ইন্দ্রর উত্তরটা ততক্ষণে আর শোনা হয়ে ওঠেনি, কারণ ফোনটা বেজে ওঠে, আর ফোনটা করছে ঝিলিক। দুজনে বাড়ি পৌঁছলো রাত 11টায়। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ইন্দ্র একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করে, গুরুচরণ বাবু সীতাপতির বাড়িতেই ছিলেন এতদিন। সীতাপতির বারুইপুরের ওই পিসিমা আসলে ছদ্মবেশী গুরুচরণ পাত্র। মানে? অবাক হওয়ার কিছু নেই রে সমু। উনি যখন পিসিমা সেজে ওই খাটিয়া থেকে বলেছিলেন, শীতে কে এসেছে রে, তখনই আমার খটকা লাগে। এই কথাটার মধ্যে শয়ের উচ্চারণ শীষের আওয়াজের মতো তীক্ষ্ণ। তাছাড়া বিকেলে ওই হরির পান স্টলে গিয়ে জানতে পারি যে সীতাপতি নাকি পান কিনতে এসেছিল। ভাবলাম ও তো পান খায় না, ও নিশ্চয়ই গুরুচরণ বাবুর জন্য পান কিনতে এসেছিল। এবার বুঝতে পেরেছি ইন্দ্রদা, বুবাই ঠিকই বলেছিল। সেই রাতে গুরুচরণ বাবুই বুবাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। চন্দ্রকান্ত বাবু মেইন গেট বন্ধ করার আগেই উনি ঢুকে পড়েছিলেন আর বাগানে লুকিয়েছিলেন, আর তারপর বুবাই চাবি খুলে দিয়েছিল বলে উনি যেতে পেরেছিলেন। লালন তাহলে ঠিকই দেখেছিল যে বাগানে সাদা কাপড় জড়ানো কেউ দাঁড়িয়ে আছে, শুধু শুধু ওকে আমরা সন্দেহ করেছিলাম। কিন্তু ইন্দ্রদা, তুমি সূর্যকান্ত বাবুকে যে বললে তোমার একটা কাজ অসমাপ্ত আছে, সে কাজটা কি? দেখা গেল ইন্দ্র মুচকি হাসছে। হঠাৎ পকেটে হাত ঢুকিয়ে বের করলো সেই চকচকে ব্লু ডায়মন্ডটা। হালকা আলোতেও নীল আভা যেন ঠিকরে পড়ছে পাথরটা থেকে। ও মাই গড, ব্লু ডায়মন্ড, এটা তোমার কাছে? ইয়েস বস, তবে এটার জন্য বেশিরভাগ ক্রেডিটটাই প্রাপ্য বুবাইয়ের। আমার সন্দেহ হয়েছিল গুরুচরণ বাবু সেই রাতে কি শুধু পেয়ারা দিতেই এসেছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। একটা মাটির পেয়ারা দেওয়ার জন্য এত কষ্ট করতে যাবেন কেন?
আসলে উনি ডায়মন্ডটা লুকোতে এসেছিলেন। গুরুচরণ বাবু ওটা নিজের কাছে রাখাটা নিরাপদ মনে করেন, কারণ তিনি ভেবেছিলেন সীতাপতির ওটার প্রতি একটু হলেও লোভ জন্মাতে পারে। গুরুচরণ বাবুর রুমটা দেখে বেরিয়ে আসার সময় আমি দেওয়ালের পেরেকে একটা মই লক্ষ্য করি। পরদিন সকালে একই জায়গায় মইটা ছিল, কিন্তু তার তলায় কাঁদা লেগেছিল। তার মানে রাতে কেউ মইটা বের করেছিল। যাই হোক, পরে অবশ্য বুবাই বলে যে সেই রাতে মই বের করে মাটির পেয়ারাটা বুলবুলির বাসায় রেখেছে বুবাই আর দাদু মিলে। আচ্ছা, একটা সন্দেহ তখন আমার মনে জেগেছিল। তাই সেদিন বিকেলে মইটা বের করে বুবাইয়ের সাথে আমি বুলবুলির কাছে যাই। বুবাইকে মাটির পেয়ারাটা উপর থেকে ছুটতে দেয়, ইচ্ছে করেই ক্যাচ ধরেনি। মাটির পেয়ারাটা বাগানের শক্ত মাটিতে পড়ে ভেঙে যায়। ভেতর থেকে ডায়মন্ডটি বেরিয়ে আসে। বুবাই দেখতে পাওয়ার আগেই সেটা পকেটে ঢুকিয়ে নি। তার মানে নাতি সেন্টিমেন্টের কথা ভেবে নয়, গুরুচরণবাবু মাটির পেয়ারা তৈরি করে তার মধ্যে হিরেটা লুকিয়ে বুলবুলির বাসায় রাখতে এসেছিলেন। কি অসম্ভব বুদ্ধি! এর থেকে নিরাপদ জায়গা গুরুচরণ বাবুর কাছে সেই মুহূর্তে ছিল না। তাহলে তুমি ডায়মন্ডটা ওনাকে ফেরত দেবে না? অবশ্যই দেব, যদি গুরুচরণ বাবু আমাকে ব্লু ডায়মন্ড রহস্যের সমাধানের জন্য উপযুক্ত পারিশ্রমিক দেন। আর হিরে ফিরে পেতে উনি সেটা অবশ্যই করবেন। যখন উনি আজ পেয়ারার মধ্যে হিরে দেখতে পাবেন না, তখন সব বুঝতে পেরে অবশ্যই আমাকে ফোন করবেন। কিন্তু গুরুচরণবাবুর প্রত্যাবর্তনে ওনার পরিবারের সবাই ভয় পেয়ে যাবে না? একদম নয়, কারণ যে রাতে তুই এই সূর্যকান্ত বাবুর ঘর থেকে আলোচনা শুনতে পাচ্ছিলি, সেই রাতেই গুরুচরণ বাবু ওনার পরিবারের কাছে এসে সব কথা খুলে বলেছেন। তাই সূর্যকান্ত বাবু পরের দিন সকালে আমাদের চলে আসার ব্যাপারে এত তাড়াহুড়ো করছিলেন। কিন্তু ইন্দ্রদা, এমনও তো হতে পারে গুরুচরণ বাবু তোমাকে ফোন না করে পুলিশকে ফোন করে বলল তোমার কাছেই হিরেটা আছে। তখন সেরকম বোকামি উনি করবেন না, কারণ তাতে খুনের দায়ে ওনাকেই ফাঁসতে হবে। আমি এত কিছু যখন জানি, তখন ওনার খুনের ব্যাপারটা আমার মাথায় আছে সেটা উনি ভালোই বুঝতে পারবেন। ইচ্ছে করলেই ওনাকে কয়েক বছর হাজতবাস করানো যেত, কিন্তু ভেবে দেখলাম খুনটা করতে উনি বাধ্য ছিলেন, নইলে ওনার হিরেটা সুমন বিক্রি করে দিত। তাছাড়া পুলিশ প্রশাসন দেখুক, যদি খুনিকে ধরতে পারে। কিছুদিনের মধ্যে তো পোস্টমর্টম রিপোর্টটাও বেরিয়ে যাবে। দেখ না, অপেক্ষা কর। আজ নয়তো কালকে মৃত গুরুচরণ পাত্র হঠাৎ জীবিত হয়ে ব্লু ডায়মন্ডের খোঁজে ইন্দ্রজিৎ সান্যালকে ফোন করবে। সত্যিই হলো তাই। কাল সকাল গড়ালো না, 5 মিনিটের মধ্যে টেলিফোনটা বেজে উঠল। ইন্দ্রর মুঠোর মধ্যে তখন ব্লু ডায়মন্ডটা চকচক করছে। রিসিভারটা তুলে ঠোঁটের কোণে একটা মোলায়েম তৃপ্তির হাসি হেসে ইন্দ্র গম্ভীর গলায় বলল, হ্যালো, ইন্দ্রজিৎ সান্যাল স্পিকিং। হ্যাঁ গুরুচরণ বাবু, বলুন। এতক্ষণ শুনছিলেন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের দ্বিতীয় ও অন্তিম অংশ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টে। নমস্কার।